এই যে আজকের যে বিষয়টা, হ্যাঁ, আজকের বিষয়টা হচ্ছে আমাদের রসায়ন প্রথম পত্র। একটু দেখো তোমরা, আমরা একটা ভিডিও দেখবো, বুঝছো? সবাই একটা ভিডিও দেখি। Each atom has a dense center called a nucleus. The nucleus contains এই neutrons, ভিডিওটা which have দেখাচ্ছে a neutral electric যে charge, and নিউক্লিয়াসকে, protons, which are positively নিউক্লিয়াস, charged. তারপর নিউট্রন, The number of প্রোটন, protons এগুলো in an কিভাবে atom থাকে একটা determines পরমাণুর an মধ্যে, element's ওরা physical কিভাবে property. থাকে, No তোমাকে two এই elements জিনিসটা have the এখানে same অ্যাড্রেস করা number হচ্ছে। of protons. Revolving around the nucleus like planets এই যে around দেখছো the sun ইলেকট্রনগুলো কিভাবে are একটা negatively charged নিউক্লিয়াসকে particles called সার্কুলেট করে, electrons. নিউক্লিয়াসকে সেন্টার Electrons করে, and ইলেকট্রনগুলো যে ঘুরে, protons attract each ওই other. জিনিসটা এখানে So বোঝানো atoms হয়েছে। usually have equal numbers of the two particles. Each atom has a dense center called a আমি আবার দেখেছি ভিডিওটা। The nucleus contains neutrons, which have a neutral electric charge, and protons, which are positively charged. ভিডিওটা আবার দেখো। The number of protons in an atom determines an element's physical property. এবার আজকে যে পাঠ্যসূচি এটা একটু দেখি আমরা। আজকে আমরা পড়ব পরমাণুর গঠন। আজকের পাঠ হচ্ছে আমাদের পরমাণুর গঠন। তোমরা অনেকেই আঁকাকি করার চেষ্টা করতেছো, হ্যাঁ, আঁকাকি করো না। আঁকাকি করলে এটা আর রাখতে পারবে না তোমরা। আমি যে তোমাদেরকে আঁকাকির প্রচেষ্টা বন্ধ করে দিলাম, হ্যাঁ, ওকে, ঠিক আছে। দেখো তাহলে আমরা পড়তেছি পরমাণুর গঠন। আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব। তোমরা জানো, আমি একটু তোমাদেরকে দেখাই যে পরমাণু, গত ক্লাসে আমি বলছিলাম যে একটা বিষয় ছিল আমাদের মূল কণিকা, এরকম একটা টপিকস আমাদের ছিল গত ক্লাসে। মূল কণিকা, মূল কণিকা হচ্ছে যে সকল সূক্ষ্ম কণা দ্বারা পরমাণু গঠিত, যে সকল সূক্ষ্ম কণা দ্বারা পরমাণু গঠিত মূল কণিকা। মূল কণিকার মধ্যে একটা হচ্ছে স্থায়ী, কতগুলো হচ্ছে তোমার স্থায়ী। স্থায়ী আমরা আজকে শুধু স্থায়ীগুলোর বিষয়ে একটু কথাবার্তা বলবো। যেমন স্থায়ী হচ্ছে ইলেকট্রন, তারপর আছে প্রোটন, আর কি নিউট্রন, এগুলা। ওকে, স্থায়ী কণিকা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তোমরা জানো এটা পরমাণুর মাঝখানে থাকে নিউক্লিয়াস, মাঝখানে থাকে নিউক্লিয়াস। একটু দেখো তোমরা, দেখো আজকের একটু মানে ক্লাস শেষে আমরা কি কি জানতে পারবো আর কি। রাদারফোর্ডের পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারবে, তারপরে বুরের পরমাণু মডেল তুমি বর্ণনা করতে পারবে, উভয় মডেলের ত্রুটিসমূহ আলোচনা করতে পারবে, মডেল দুটির মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারবে। তোমরা রাদারফোর্ডের পরমাণু মডেল এবং বুরের পরমাণু মডেল এসএসসির ক্লাসে কিন্তু অনেকেই পড়েছো। আমি কিছুক্ষণ পরে তোমাদেরকে এটা কোশ্চেন করবো, তখন এগুলো আলোচনা করা যাবে। এখন আমি আপাতত তোমরা আমার কথাগুলো শোনো, কিছুক্ষণ পরে অনেকে হ্যান্ড রেজ করছো, আমি এই প্রশ্নের আনসারগুলো একটু পড়ে দিচ্ছি। ওকে, দেখো এই যে আমরা আরেকটা ভিডিও দেখব। The alpha particles passed through the gold foil with little or no detectable change of direction. এটাও একটা ভিডিও, বুঝছো? এটা হচ্ছে তোমাদের যে পরমাণুর the detection screen showed মাঝখানে যে নিউক্লিয়াস আছে, একটা পরমাণুর মাঝখানে যে নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াসটা কিভাবে আবিষ্কার করা হয়েছে রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা দিয়ে কথাবার্তা বলা হয়েছে। Since the alpha particle is not on a direct head-on আমার কথা কি সবাই বুঝতে পেরেছো? the electrostatic ওকে, তো দেখো তোমরা, the alpha particles
passed আবার একটু দেখাই through the gold এটা, foil with little or no detectable মানে change of এটা direction. আলফা পার্টিকেল পরীক্ষা, অর্থাৎ এই পরীক্ষার মাধ্যমে নিউক্লিয়াস আবিষ্কার করা হয়েছে। এটা আমি একটু পরে এক্সপ্লেইন করব, Occasionally, ডিটেইলস however, ডায়াগ্রাম একটু the পরে তুমি detection পাবে, screen ডিটেইলসটা কিছুক্ষণ পরে তুমি পাবে। ওকে, অনেকেই জয়েন করেছো, এখন আমরা মেইন ক্লাসটাতে যেতে পারি। দেখো আমাদের এই যে আমরা শিকন ফলটা নিয়ে একটু কথা বলছিলাম, পরিচিতি দরকার নাই, এইটা একটু দেখো, একটু সবাই খেয়াল করো। এই দেখো, এইটা হচ্ছে যে আমরা পরমাণু মডেল পড়বো, আমরা কিন্তু পরমাণু মডেল পড়বো, কিছুক্ষণ পরে পড়বো, কিন্তু পরমাণু মডেল তোমরা জানো যে একটা পরমাণুর, আমি একটু ডায়াগ্রাম দিয়ে তোমাদেরকে দেখাই। যে ধরো একটা পরমাণু, হ্যাঁ, মাঝখানে থাকে নিউক্লিয়াস, এরকম। এই যে পরমাণু, একটা পরমাণুর মাঝখানে যে নিউক্লিয়াস থাকে, একটা পরমাণুর মাঝখানে যে নিউক্লিয়াস থাকে, এটা আমরা কিভাবে বুঝবো আর কি, এটা আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে মানে প্রকাশ করা যায়। তোমরা হয়তো প্রশ্ন করবে, স্যার এই আলফা কণাটা তাহলে কি জিনিস? হ্যাঁ, আমরা তাহলে ওইটাও নিয়ে একটু আলোচনা করি। যে আলফা কণা হচ্ছে কি জানো? আলফা কণা যেটা, যে আলফা কণা, দিস ইজ আলফা কণা। আলফা কণা হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত হিলিয়াম নিউক্লিয়াস। এর সংজ্ঞাটা লিখে ফেলো সবাই। ধনাত্মক চার্জ, প্রশ্ন করার সময় আমি পরে দিব, তোমরা পরে প্রশ্ন করতে পারবা, এখন আপাতত প্রশ্ন করার দরকার নাই, আমি যা লিখতেছি তোমরা লেখো। ধনাত্মক চার্জযুক্ত, ধনাত্মক চার্জযুক্ত হিলিয়াম নিউক্লিয়াসকে, হিলিয়াম নিউক্লিয়াস, হিলিয়াম মানে কি এসি, ধনাত্মক চার্জযুক্ত হিলিয়াম নিউক্লিয়াসকে আলফা কণা বলে, হিলিয়াম নিউক্লিয়াস। ধনাত্মক চার্জযুক্ত হিলিয়াম নিউক্লিয়াসকে কি বলে? আলফা। তার মানে আলফা কণা হচ্ছে এটা, এটা তোমার একটু ভালো করে খেয়াল করো। হিলিয়াম, আমি একটু সুন্দর করে দেখাই। এটা হিলিয়াম, এর তোমার প্রোটন সংখ্যা হচ্ছে 2 আর ভর হচ্ছে কত? 4 ভর 2 প্লাস, ঠিক আছে। এটাকে বলি আমরা, এটাকে আলফা কণা বলি। ধনাত্মক চার্জযুক্ত হিলিয়াম নিউক্লিয়াস, এটা 4, তার ভর সংখ্যা যেটা, এটা তো ভর সংখ্যা সবাই জানো, ভর। আর এটা হচ্ছে তোমার পারমাণবিক সংখ্যা। এটা কি সংখ্যা? পারমাণবিক সংখ্যা। কেউ কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করো, হ্যান্ড রেজ করলে আমি প্রশ্নের আনসারটা দিব, বা তোমরা আমাকে মেসেজ দিতে পারো, সমস্যা নাই, ঠিক আছে। এটা পারমাণবিক সংখ্যা, এটা হচ্ছে ভর সংখ্যা, ভর সংখ্যা উপরেরটা। ওকে, তাহলে আমরা মানে আলফা কণা বুঝছি। জানো তোমরা যে পরমাণুর মাঝখানে কিন্তু মানে মাঝখানে, মানে ধরো যখন নিউক্লিয়াস যখন আবিষ্কার হয় নাই, যখন নিউক্লিয়াস আবিষ্কার হয় তখন তো আর জানতো না যে পরমাণুর মাঝখানে কি আছে, তাই না? তখন এই যে ধনাত্মক চার্জযুক্ত হিলিয়াম কণাটা মানে একটা গোল্ডের পাত, গোল্ডের পাতকে পরমাণু হিসেবে ধরা হয়েছিল আর কি। এখানে একটা পাতকে এই পরীক্ষাটা একটু দেখাই, তারপরে তোমরা আমি একটু আলোচনা করি, ঠিক আছে। একটু দেখো, তোমরা দেখো, এই দেখো এই পরীক্ষায় কি কি লাগবে একটু বলতেছি আমি, দাঁড়াও। মানে এই এক্সপেরিমেন্টটা করতে তোমার একটা গোল্ডের পাত লাগবে, স্বর্ণের পাত। পরীক্ষাটা করতে লাগবে স্বর্ণের পাত, এই এক্সপেরিমেন্টটা করতে লাগবে স্বর্ণের পাত, পাতলা একটা স্বর্ণের পাত, 1 মিলিমিটার পুরুত্ব। আর তোমার লাগবে আলফা কণা লাগবে, আর একটা জিঙ্ক সালফাইডের পর্দা লাগবে, জিঙ্ক সালফাইডের পর্দা, বুঝছো? এই দেখো আলফা কণা কি কি লাগতেছে, তাহলে আমরা যদি বলি এই এক্সপেরিমেন্টটা করতে আমাদের লাগতেছে কি? আলফা কণা, গোল্ড, স্বর্ণের পাত লাগবে, স্বর্ণের পাত, আলফা কণা লাগবে, স্বর্ণের পাত লাগবে, আর লাগবে তোমার জিঙ্ক সালফাইডের স্কিন লাগবে, জিঙ্ক সালফাইডের পর্দা লাগবে একটা, জিঙ্ক সালফাইডের পর্দা। ওকে, আলফা কণা, স্বর্ণের পাত আর জিঙ্ক, এই তিনটে জিনিস লাগবে এই পরীক্ষাটা করতে। আলফা কণা লাগবে, স্বর্ণের পাত আর জিঙ্ক সালফেট।
স্বর্ণের পাতটা এখানে মানে পরমাণু হিসেবে ইউজ করা হবে, বুঝছো? এই দেখো এখানে যখন আলফা কণা যখন স্বর্ণের পাতের মধ্যে পাস করা হচ্ছে, তখন অধিকাংশ আলফা কণা, হ্যাঁ, মানে সরাসরি ওই পাশে জিঙ্ক সালফেটের যে স্ক্রিন যেটা থাকে স্ক্রিনের মধ্যে চলে যাচ্ছে আর কি। কিছু কিছু কণা বেঁকে যাচ্ছে, হ্যাঁ, এই যে বেঁকে যাচ্ছে, যে কিছু কিছু পার্টিকেল, যে মানে কিছু কিছু আলফা পার্টিকেল যে বেঁকে যাচ্ছে, এটা মানে হচ্ছে পরমাণুটা মানে মাঝখানে থাকে নিউক্লিয়াস এবং এটা অনেক ক্ষুদ্র, ম্যাক্সিমাম বেরিয়ে যাচ্ছে। এটার মানে হচ্ছে যে পরমাণুটা নিউক্লিয়াসের বাইরের যে অংশটা, হ্যাঁ, নিউক্লিয়াসের যে বাইরের যে অংশটা এটা অনেক বেশি বড় আর কি। অর্থাৎ এই জন্য বলে যে পরমাণুর মানে তোমার একটা পরমাণুর সাপেক্ষে নিউক্লিয়াসটা খুবই ক্ষুদ্র, নিউক্লিয়াসটা খুবই ক্ষুদ্র। ওকে, দেখো এখন আমি একটু দেখাই তোমাদেরকে। আমরা এই পরীক্ষাটা করে কি কি বুঝবো এটা দেখো, পরে তোমাদের প্রশ্ন আমি আনসার দেবো, চিন্তা করার কোনো কারণ নেই, সব প্রশ্নের আনসার পাবে। ওকে, আমি একটু দেখাই। তারপরে দেখো অধিকাংশ আলফা কণা পাত ভেদ করে চলে যাচ্ছে, মাত্র কয়েকটি কণা, বুঝছি স্যার, মাঝখানে কণা নিউক্লিয়াস বাধা পাইয়া বেঁকে যাচ্ছে। গুড, ভেরি গুড। হ্যাঁ, ওকে, এই দেখো আমি আবার দেখাচ্ছি। হ্যাঁ, অধিকাংশ আলফা কণা পাত ভেদ করে চলে যায়, মাত্র কয়েকটি কণা বেঁকে যায়, খুব কম সংখ্যক কণা সোজা বিপরীত দিকে ফিরে আসছে। দেখো এখানে প্রত্যেকটা পয়েন্ট অধিকাংশ আলফা কণা পাত ভেদ করে চলে যাচ্ছে, তার মানে পরমাণু অনেক অধিকাংশ জায়গা হচ্ছে ফাঁকা, আলফা কণা ধনাত্মক। হ্যাঁ, নিউক্লিয়াসের বাইরে তো তোমরা মানে ওটা পরে জানছি যে ইলেকট্রন আছে, এটা তো অন্য একটা বিষয়। মাত্র কয়েকটি কণা বেঁকে যাচ্ছে, খুব কম সংখ্যক কণা সোজা বিপরীত দিকে ফিরে আসতেছে। এটা হচ্ছে রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মেইন জিনিস। রাদারফোর্ডের যে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, এটার পর্যবেক্ষণগুলো হচ্ছে এটা। তা আমি একটু আগে বলছিলাম, আবার তোমাদেরকে একটু সামারি দেই কি কি লাগে। আমাদের লাগে তোমার স্বর্ণের পাত লাগবে, জিঙ্ক সালফেটের পর্দা, আর লাগবে আলফা কণা, এই এক্সপেরিমেন্টটা করতে, বুঝছো? এটা আমি একবার তোমাদের পরে একবারে ডায়াগ্রামটা কিভাবে করি এখানে তো দেখাচ্ছি, যে এখানে স্বর্ণ মানে গোল তো দেখানো যাচ্ছে, কিছুক্ষণ পরে আমি তোমাদেরকে আরো একটু দেখাইতে পারবো এটা কিভাবে হয়। তুমি একটু দেখো, এই দেখো এখন আমরা একটু বলি, এই দেখো এই ডায়াগ্রাম থেকে যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে, এখানে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো যে ঘুরে, কিভাবে ঘুরে, এখানে যদিও ইলেকট্রনটা গিয়ে থেমে যাচ্ছে, আসলে ইলেকট্রন থামে না, এভাবে ঘুরতেই থাকে ঘুরতেই থাকে, হ্যাঁ, তার কোনো রেস্ট নাই, সে ঘুরতে থাকে, সে অলওয়েজ ঘুরতেই থাকে। দেখছো এভাবে ঘুরে। হ্যাঁ, পরমাণুর কেন্দ্রস্থলে ধনাত্মক আধানযুক্ত নিউক্লিয়াস থাকে। এটা আমরা আসলে ওই যে রাদারফোর্ডের যে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, ওই পরীক্ষা নিয়ে আমরা আলোচনা করছি। রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, সরি সরি রাদারফোর্ডেরটা তো আগে পড়াইছি, পরমাণুর যে মানে রাদারফোর্ডের যে পরমাণুর মডেল, আমরা ওইটা নিয়ে আলোচনা করছি। দেখো একটু, এই দেখো, হ্যাঁ, সমস্ত ভর নিউক্লিয়াসে পুঞ্জীভূত থাকে, সৌরজগতের নিয়ে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসে কেন্দ্র করে, তোমরা জানো ওটা। ওকে, এখন আমি তোমাদেরকে একটু অ্যালাউ করে দিচ্ছি, কেউ যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে করতে পারবা। ওকে ওকে, এখন তোমরা প্রশ্ন করো, দেখি প্রশ্ন করো, কেউ কি কোনো প্রশ্ন করবা? হ্যালো, কোনো প্রশ্ন আছে? স্যার বুঝছি। ওকে, ঠিক আছে, কথা বলার দরকার নাই, পরমাণু হচ্ছে বিদ্যুৎ নিরপেক্ষ। দেখো এই তিনটা পরমাণু কেন্দ্রস্থলে ধনাত্মক আধানযুক্ত নিউক্লিয়াস থাকে, পরমাণু সমস্ত বর্ণ নিউক্লিয়াসে পুঞ্জীভূত থাকে, সৌরজগতের দেয়া ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে, পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ হয়। এখন এগুলার কারণটা আমি আমি যাকে প্রশ্ন করবো সে আনসার দিবা। হ্যাঁ, ওকে, আমি দেখছি আয়েশা আক্তার আছে, ফারজানা আক্তার আছে, আর আয়েশা আক্তার। আয়েশা, তুমি আমাকে শুনতেছো? হ্যালো, রিপা, লিজা, লিজা আমাকে শুনতেছো? ফারজানা শিকদার, জি স্যার, শুনি, শুনো, শুনতেছি স্যার। শুনতেছো তাহলে আনসার দাও না কেন? আমি বলছি কি, বলছি যে পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ, এটা কেন? তুমি আনসার দাও, তুমি একটু ব্যাখ্যা দাও। স্যার বুঝলাম না, আরেকবার বলেন স্যার। একটা অ্যাটম, একটা পরমাণু কেন চার্জ নিরপেক্ষ কেন? এই যে লাস্টের যে পয়েন্টটা, আমার ইয়া দেখতেছো, পাওয়ার পয়েন্টের স্লাইড দেখা যাচ্ছে? জি স্যার দেখছি, পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আনসারটা আমাকে দাও। না স্যার, পারবো না। এটা হচ্ছে একটা পরমাণুর মধ্যে, বুঝছো,
মানে যে কয়টা ধনাত্মক চার্জ এই কয়টা ঋণাত্মক চার্জ তোমরা জানো, মনে করো ধরে নাও যে হ্যাঁ হ্যাঁ জানি। এখন চার্জ তোমরা কথা বলো না, যাকে প্রশ্ন করবো সে আনসার দিবে, সবাইকে প্রশ্ন করবো, চিন্তা করি। এই জন্য বলছি যে একটু ওভার স্মার্ট হওয়া দরকার নাই যে স্যার আমি বলে দিই, না এরকম না, আমি যাকে প্রশ্ন করবো সে আনসার দিবে কিন্তু। ওকে, মনে রাখে যেন এই কথাটা, আবার বলতেছি ক্লাসটা যেন এলোমেলো না হয়। এটা অনলাইন ক্লাস, এটা যেহেতু আমরা বাস্তবে পড়াতে পারতেছি না, আমরা অনলাইনে পড়াচ্ছি, এই জন্য বলছি একটু শৃঙ্খলা দরকার, তাহলে কিন্তু আমার ক্লাসটা কোনো কাজে লাগবে না। এটা অনেক অনলাইন ক্লাস দেখছি এমনি এমনি শো। ওকে দেখো ভালো করে বুঝো। তাহলে মনে করো নাইট্রোজেন, হ্যাঁ নাইট্রোজেন প্রোটন কয়টা? প্রোটন কয়টা? 7টা। ইলেকট্রন কয়টা নাইট্রোজেনের? ইলেকট্রন কয়টা আয়শা? 7টা, তাই না? প্রোটন আর ইলেকট্রন সমান, যেহেতু প্রোটন আর ইলেকট্রন সমান এই জন্য পরমাণুটা কি চার্জ নিরপেক্ষ। হ্যাঁ এই জিনিসটা মনে রাখবা। ওকে এখন দেখো তাহলে আমরা মোটামুটি এইগুলো তোমরা খাতায় লিখে ফেলছো, আমি কিন্তু সবার খাতা দেখবো একটু করে মনে থাকে যেন। পরমাণুর কেন্দ্রস্থলে এই যে কথাগুলো বলছি এটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল। এটা কিসের মডেল? রাদারফোর্ডের পরমাণুর মডেল। এটা এই দেখছো, এই যে টোটাল জিনিসটা এখন আসছে, এই দেখছো এটা সবাই খাতায় তুলো। এগুলো আমি পরে কিন্তু প্রশ্ন করব, তোমাদের খাতা দেখবো, সবার খাতা চাইবো। যে যে গ্রুপে আসো ওই গ্রুপ থেকে আমাকে কেউ হয়তো মেসেঞ্জারে আসো, হ্যাঁ কেউ হয়তো হোয়াটসঅ্যাপে আসো, তোমরা আমাকে ওটা 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 যে পেপারটা হোয়াটসঅ্যাপে যারা আসো ওরা পাঠিয়ে দাও, দেখি কুইক পাঠিয়ে দাও, লিখে লিখে পাঠিয়ে দিবা, লিখাটা আমি দেখতে চাই। আচ্ছা আমি ওই যে একজনকে কো হোস্ট বানাচ্ছি বুঝছো, কেউ যদি নতুন আসে বুঝছো তাহলে তুমি এডমিট দিও, এডমিট দিবা আর কি। লিজা কি তুমি আমাকে শুনতেছো? আচ্ছা লিজার মনে হয় সাউন্ড একটু প্রবলেম আছে। ওকে ঠিক আছে, তাহলে নিশ্চয়ই সবাই তুলে বলছো। ওকে এখন আমরা যাই, নতুন জায়গায় যাচ্ছি। আচ্ছা এই যে পরমাণু মডেলটা, রাদারফোর্ডের যে পরমাণু মডেল, এই মডেলের কিছু ত্রুটি আছে, আমরা এই ত্রুটিগুলো নিয়ে আলোচনা করি। আমি মডেলটা একটু তোমাকে রিভিউ করে দেই। মডেলটা এই যে কিছুক্ষণ আগে আয়শা ছিল না, আয়শা তো ফারজানা তুমি কি আমার শুনতেছো? জি স্যার, জি স্যার শুনতেছি। বলো আমি কিছুক্ষণ আগে যে মডেলটার কথা বলছি কি কি মডেলে কি কি ছিল? নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরে, ওই যে পর্যবেক্ষণের জন্য, হ্যাঁ পর্যবেক্ষণের জন্য, না 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 ওই মডেল যে পর্যবেক্ষণ যে একটা পরীক্ষা, মডেলের যে স্বীকার্যগুলো এগুলো বলো, মডেলের যে স্বীকার্য আমরা যে পয়েন্টগুলো বললাম না, যে জি স্যার ওই যে নিউক্লিয়াসকে হ্যাঁ গোলাকার পরমাণুর কেন্দ্রস্থলে মানে পরমাণুর কেন্দ্রস্থলে ধনাত্মক আধানযুক্ত নিউক্লিয়াস থাকে। হ্যাঁ তারপরে তারপর পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ। তারপর হলো আর তো লিখতে পারি নাই। আগে কেন লিখতে পারো নাই? এই যে তার মানে তুমি ফাঁকি দিছো। স্যার স্ক্রিনশট দেওয়া, স্ক্রিনশট দিতে তোমাকে বলছি, তোমাকে বলতে খাতায় লিখতে বলছি। হ্যাঁ স্ক্রিনশট দিয়ে দেখে দেখে বললে হবে? এটা কি রাদারফোর্ডের পরমাণু মডেল তো পারা উচিত না? এসএসসি তে পড়ে আসছো না? ওকে আর বাকিগুলো মনে নাই। অসুবিধা নাই, প্রবলেম নাই। ওকে তুমি দেখো রাদারফোর্ডের পরমাণু মডেলের যে ত্রুটিগুলো দেখো, বলছে যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরে, ইলেকট্রনগুলো যে পথে ঘুরে পথের কিন্তু কোনো নাম দেয় নাই, দিছে কি দেয় নাই। এই দেখো না এই দেখো আমরা বলি পরমাণুর আকার 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 সঠিকভাবে ব্যাখ্যা করতে পারে, এই যে একটা হিবিজিবি একটা আকার দিছে। নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরে, এটা কিভাবে ঘুরে হ্যাঁ এই ব্যাপারে কোনো ব্যাখ্যা দিতে পারে নাই। পরমাণুতে একাধিক ইলেকট্রনের ঘূর্ণন সঠিকভাবে ব্যাখ্যা করতে পারে নাই। একটু দেখো আরেকটা হচ্ছে এই যে যেটা ম্যাক্সওয়েলের সূত্র অনুসারে দেখো, মনে করো এই জিনিস আমি তোমাদেরকে একটু বলি, দেখছো যে এটা মাঝখানে নিউক্লিয়াস, তাহলে ইলেকট্রনগুলো ঘুরতেছে না, নিউক্লিয়াস তো নিউক্লিয়াসের মধ্যে প্রোটনগুলো তার মানে আমরা ওই সেন্সে বলতে পারি না যে ঘুরতেছে, তাই না? ইলেকট্রন তার শক্তি হারাবে, শক্তি হারায় একসময় কি হবে, সেইভাবে আস্তে আস্তে এই দেখছো এই যে নিউক্লিয়াসে পতিত হবে। তার মানে কি একসময় নিউক্লিয়াস ধ্বংস হয়ে যাওয়ার কথা নাকি? নিউক্লিয়াস যদি ধ্বংস হয়ে যায় তাহলে কি পরমাণু থাকবে? নিউক্লিয়াস ধ্বংস হলে পরমাণু থাকবে না, আর পরমাণু না থাকলে কি অণু থাকবে? অণু নাই, অণু না থাকলে এই পদার্থ থাকবে? থাকবে না। পদার্থ না থাকলে কি পৃথিবী থাকবে? পৃথিবী না থাকলে কি সৌরজগৎ থাকবে? আর এই 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 পৃথিবী সৌরজগৎ না থাকলে আজকে কি তুমি আজকে কি অনলাইনে ক্লাস করার দরকার আছিল? বুঝছো পৃথিবীর কোনো এক্সিস্টেন্স থাকে না তাইলে, বুঝছো? তারপরে তার একটা বড় একটা প্রবলেম আছে তার মডেলের, সৌরজগতের সাথে আর কোনো মিল নাই, কারণ
সৌরজগতের গ্রহগুলো কোনো চার্জ নাই, সৌরজগতের গ্রহগুলো কোনো চার্জ নাই, কিন্তু এখানে ইলেকট্রনের চার্জ আছে। বুঝতে পারছো? এই হচ্ছে ত্রুটিগুলা। এগুলো আমরা ত্রুটিগুলো নিশ্চয়ই সবাই তুলতে পারছো খাতায়। স্যার তাড়াতাড়ি গেছে গিয়া তুলতে পারি নাই। ও এটা পরে বলা যাবে না, তো ত্রুটিগুলা একটু পরে আমি লাস্টের দিকে আবার বলবো, বুঝছো? এখন আমরা যাই, ওকে স্যার। ত্রুটিগুলো তো এইটাই। তাহলে লেখো আমার আগের স্লাইডে, আমি পুরাতন স্লাইডে, আমি কি পুরাতন স্লাইডে আবার যাব, ব্যাকে যাব কি? না স্যার আর লাগবে না। না না দাঁড়াও, আর একদম লাস্টের দিকে একবার দেখাই দিলে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখো, এই যে না বুলেটটা না তো, আমরা তো রাদারপুরে ত্রুটি, এই দেখো, ঠিক আছে? স্যার আমরা রাদারফোর্ডে ত্রুটি। হ্যাঁ হ্যাঁ, রাদারপুরের আকাশ সঠিকভাবে ব্যাখ্যা করতে পারে না। লেখো খাতায়, লিখে ফেলো খাতায়, কথা না বলে খাতায় লেখো, কথা না বলে খাতায় লেখো। পরমাণুর আকার সঠিক ব্যাখ্যা দিতে পারে না, বুঝছো? নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো যে ঘুরে, হ্যাঁ, যে পথে ঘুরে, মানে অরবিট যেটাকে বলে, অরবিট সম্পর্কে কোনো ধারণা দেয় না, এটাও বলা যায় আর কি। এই দুইটা লিখে ফেলছো নিশ্চয়ই। বাইরে দিকে সাউন্ড আসতেছে কেন? সাউন্ড যেন না আসে, ওকে ঠিক আছে। তারপরেরটা হচ্ছে এই যে আরেকটা ম্যাক্সওয়েলের, এই যে ম্যাক্সওয়েল সূত্র অনুযায়ী এই মডেলে বিলুপ্তি ঘটবে, কিন্তু বাস্তবে তা সম্ভব না। সৌরজগতের সাথে কোনো মিল নাই মানে ওই যে সৌরজগতের গ্রহগুলো, আমরা যে পৃথিবীতে হাঁটি, পৃথিবীকে আমাদেরকে আকর্ষণ টানে নাকি? পৃথিবী কিন্তু আমাদেরকে টানে না, বুঝছো? আকর্ষণ করে না, আমরা যে হাঁটি যে, হ্যাঁ, কিন্তু ওখানে ইলেকট্রনের চার্জ আছে। ওকে, যাই হোক, এখন আমরা ছিলাম কোথায়? বুরের পরমাণু মডেলে। আমরা বুরের পরমাণু মডেলে যাব, এটা একটু আমাদের শিকার বিষয় আছে। বুরের পরমাণু মডেল, এইটা দেখো, এইখানে কয়েকটা প্রস্তাবনা আছে। একটা হচ্ছে কি জানো, খাতায় লেখো শক্তি স্তরের ধারণা। একটা কি শক্তি স্তরের ধারণা বলতে পারবো এটাকে, আমরা কি বলতে পারবো এটাকে? শক্তি স্তর বিষয়ক মতবাদ, তার একটা কথা আছে। শক্তি স্তর বলতে এইটা যে রাদারফোর্ড কিন্তু বলে নাই যে নিউক্লিয়াসের কেন্দ্রগুলো ইলেকট্রনগুলো যে পথে ঘুরে, পথের কোনো নাম দেয় নাই, বাট বুর নাম দিচ্ছে, এটা নাম হচ্ছে অরবিট। এটার নাম কি? স্থির কক্ষপথ। নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো যে পথে ঘুরে, এটাকে বলা হয় স্থির কক্ষপথ। তোমরা কি বুঝছো সবাই? শক্তি স্তরের ধারণা দিচ্ছে। এখন কথা বলতে পারো, অসুবিধা নেই, এলাও, সবাই কথা বলতে পারবা। শক্তি স্তরের ধারণা, নিউক্লিয়াসকে কেন্দ্র ইলেকট্রনগুলো যে পথে ঘুরে, ওটার ব্যাপারে একটা কি, তার মানে শক্তি স্তর। সে শক্তি স্তরের কথা বলছে, যে এগুলো কি শক্তি স্তর, এটাকে কি বলে? শক্তি স্তর। এটাকে বলে কি? শক্তি স্তরের সাথে ধারণা। হ্যাঁ, তারপরে সে কৌণিক ভরবেগের ধারণা, আমি স্লাইড দেখাচ্ছি আবার। হ্যাঁ, তারপরে দেখো শক্তি স্তরে দেখো, এই যে কে শেল, এল শেল, এম শেল, এগুলো আছে, কথা বলছে কৌণিক ভরবেগের ধারণা। দেখো রাদারফোর্ডের পরমাণু মডেল কিন্তু এই কথা বলে না যে ইলেকট্রনের ভর আছে কিনা, বেগ আছে কিনা, এই ব্যাপারে কোনো ধারণা দেয় নাই। একটা শক্তি স্তরের ধারণা দিছে, কৌণিক ভরবেগের ধারণা, শক্তির বিকিরণ, ঠিক আছে? এই তিনটা। এই যে ইলেকট্রন, যে মনে করো এই ইলেকট্রন অনেক সময় কি করে জানো, নিম্ন শক্তি স্তর থেকে, আমি একটু দেখাই, ইলেকট্রন অনেক সময় যে এইখান থেকে, ধরো এখানে একটা ইলেকট্রন আছে না, এটা জাম দিয়ে উপরে যাবে। এটা কি করবে? ইলেকট্রনটা জাম দিয়ে উপরে যাবে। এই যে ইলেকট্রন যখন একটা শক্তি স্তর থেকে উপরে শক্তি স্তরে যায়, হ্যাঁ, তখন সেই শক্তি সে মানে এনার্জি অ্যাবজর্ব করে। সে এনার্জি কি করে অ্যাবজর্ব করে? ওই ইলেকট্রন যখন আবার নিচের জায়গায় ফিরে আসে, তখন সেই এনার্জি ছেড়ে দেয়। বুঝতে পারছো? এই ব্যাপারে কিন্তু মিস্টার রাদারফোর্ড কিছু বলে নাই। ওকে, ঠিক আছে। দেখো এখন তাহলে শক্তি স্তরে এই কয়েকটা মতবাদ সে আমাদেরকে দিছে আর কি, শক্তি স্তরের বিষয়ে। এগুলো আরো ডিটেইলস পরে পড়বো। দেখো পরমাণু মডেল, এরও কিন্তু কিছু ত্রুটি আছে। যেমন আমি তোমাদেরকে একটু বলি, দেখো এই মডেলটা, এই যে দেখো, খেয়াল করো, একাধিক ইলেকট্রন পরমাণুর বর্ণালী, মানে বর্ণালী স্পেকট্রাম যেটাকে বলে, এটা ব্যাখ্যা করতে পারে না। যাদের ইলেকট্রন একের বেশি থাকে, তাদের ক্ষেত্রে তার ব্যাখ্যাটা নাই আর কি। বুঝতে পারছো? হিলিয়াম আছে, নিয়ন, আর্গন, এগুলো একটু দেখাচ্ছি। প্রণালীতে একাধিক রেখার উৎপত্তি ব্যাখ্যা করতে পারে না। ওকে, দেখো এই যে আরো ত্রুটি, দেখো আরো একটু ত্রুটি দেখো, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি ব্যাখ্যা করতে পারে না। এখন তোমরা হয়তো প্রশ্ন করবো, স্যার এখন ফারজানা, আয়েশা আগে কি আয়েশা কথা বলছিলা? ফারজান, লিজা,
হ্যালো স্যার। দেখো এই যে বললাম হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, এটা কি নাম শুনছো তুমি কখনো? না, জি স্যার। এটা হচ্ছে যে একই সাথে মনে করো একটা জিনিস ঘুরতেছে, একটা পার্টিকেল মুভিং, সে ঘুরতেছে। একটা পার্টিকেল যদি ঘুরে তাহলে একই সাথে দেখো একটা কণার অবস্থান এবং ভরবেগ, মানে একই সাথে কোনো কণার অবস্থান এবং ভরবেগ নির্ণয় করা যায় না। বুঝতে পারছো? তাহলে এটার এই ব্যাপারে কোনো ব্যাখ্যা দিতে পারে নাই। আরেকটা হচ্ছে যে সে শক্তি স্তরের ধারণা দিছে, ঠিক আছে, শক্তি স্তরের ধারণা দিছে, সে তার অনেক অবদান আছে। হ্যাঁ, ভরবেগের ধারণা দিচ্ছে সে, শক্তি স্তরের ধারণা, ভরবেগের ধারণা, শক্তির বিকিরণ শোষণ, এইগুলো নিয়ে কথা বলছি। কিন্তু আরো কিছু জিনিস যে আছে এই জিনিসগুলো সে ব্যাখ্যা করতে পারে না আর কি, পারে না সে। স্যার প্রথম পয়েন্টটা বুঝতে পারি নাই। প্রথম পয়েন্টটা দাঁড়া একটু বেঁকে যাই তাহলে। এটা এটা না, এটা একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু প্রণালী। শোনো, মানে এই যে ইলেকট্রন যে জাম দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় না, স্যার এটা না পরেরটা বর্ণালীতে একাধিক রেখার উৎপত্তি। মানে দেখো এই যে এই জিনিসগুলা এখন এর পরের স্লাইডটা স্যার। স্যার স্যার এইটা একটু কি বললাম, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি, ঠিক আছে। এটা হচ্ছে কি জানো, হাইজেনবার্গ হচ্ছে একজন সায়েন্টিস্ট, উনি বলছে কি জানো, যে মনে করো এই ধরো ইলেকট্রন, তাই না, ইলেকট্রন তো ঘুরে, আমরা জানি না। একই সাথে উনি কি বলছে, যে একই সাথে কোন একটি কণার অবস্থান এবং ভরবেগ নির্ণয় করতে পারে না। একই সাথে একটা মানে একটা কণার অবস্থান এবং ভরবেগ, কিন্তু ও কি বলছে, ভরবেগের একটা সে ভ্যালু দিছিল না, মানে রাদারফোর্ডের পরমাণু মডেল এরকম একটা জিনিস আছে, বুঝছো, কৌণিক ভরবেগ কিন্তু কৌণিক ভরবেগ NH/2 এই যে এটা কৌণিক, যে এখানে যে শক্তি স্তরে যে কৌণিক ভরবেগের ব্যাপারে রাদারফোর্ড কিন্তু এই কথাটা বলছে, বুর কিন্তু এই কথাটা বলছে, যে একটা ইলেকট্রনের কৌণিক ভরবেগ কেমন হবে আর কি, বুঝছো, এরকম। জি স্যার। বুঝছো, মানে কৌণিক ভরবেগের কথা বলছে, কিন্তু অবস্থানের ব্যাপারে কোনো কথা বলে নাই। মোট কথা হচ্ছে এটা আর কি, অবস্থানের ব্যাপারে কোনো কথা বলে নাই। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমি আবার এতে যাই, আমি আমার স্লাইডে চলে যাই। হ্যাঁ, ওকে, ঠিক আছে। জি স্যার। আমি আবার যাই, এটা তোমরা একটু আগে দেখেছো। এই যে এখন আমরা ত্রুটিগুলো কিছু তুলনা করে নেবেন নাকি, রাদারফোর্ডের পরমাণু মডেল। হ্যাঁ, আমরা একটু তুলনা করতে চাই। দেখো এই যে রাদারফোর্ডের পরমাণু মডেল, তুলনাটা দেখি। ত্রুটিগুলো তো আমরা আলোচনা করলাম না, ফ্রম কারেন্ট স্লাইড। ওকে, তো দেখো সবাই তুলনাটা দেখো। হ্যাঁ, রাদারফোর্ডের পরমাণু মডেল আমরা একদিকে দেখাচ্ছি, রাদারফোর্ডের পরমাণু মডেল, আরেক দিকে দেখাচ্ছি বুরের পরমাণু মডেল। দেখছো, দেখা যাচ্ছে না? দেখছো মডেলটার শেপটি মোটামুটি ধারণা পাচ্ছি নাকি কোনটা মডেল। ওই পাশে একটা বুরের যে শেল আছে, KLMN শেল আছে, আর ওই পাশে একটা রাদারফোর্ডটা। হ্যাঁ, অস্পষ্ট কক্ষপথ, সুনির্দিষ্ট কোনো কক্ষপথের কথা বলে নাই। তাহলে তুলনাটা আমরা এটা কি বলতে পারি? দেখো, তুলনা বলতে রাদারফোর্ডের যেটা এখানে কক্ষপথ সুনির্দিষ্ট বলে নাই, বাট এখানে কিন্তু বলে দিচ্ছে, এগুলোকে আমরা অরবিট বলি। এগুলো কি বলি? অরবিট বলি। এটা হচ্ছে অরবিট, প্রথম অরবিট, প্রথম শক্তি স্তর, এটাকে আমরা বলি প্রথম শক্তি স্তর। আমরা প্রথম শক্তি স্তর, তারপরে এই কেসেল যেটা, তারপরে দ্বিতীয় শক্তি স্তর, বুঝছো, তারপরে তৃতীয় শক্তি স্তর আছে। এখন প্রত্যেকটা শক্তি স্তরের এইভাবে ইন্ডিকেট করা যাচ্ছে আর কি। এটা আমরা চলে গেলাম এটাতে। এখন আমরা তার এখান থেকে সাউন্ড আসছে, সাউন্ড কন্ট্রোল করো। কক্ষপথের নির্দিষ্ট আকার আছে, দেখছো বুরের পরমাণু মডেল কি বলছে, কক্ষপথগুলো সাধারণত সে সার্কুলার বলে দিচ্ছে এবং নির্দিষ্ট তার একটা আকার আছে, ওইখানে কোনো ধারণা দেয় নাই। আরো একটু তুলনা করি। বর্ণালী স্পেকট্রাম হচ্ছে যে ইলেকট্রন যখন জাম দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, বুঝছো, পরে আবার ফিরে আসে, তখন এক ধরনের বর্ণালী হয়। এগুলা এখনই তোমরা এত ভালো বুঝবে না, ফার্স্ট ইয়ারে যদি পড়ো। হ্যাঁ, বর্ণালীর ব্যাখ্যা আছে, পরে আমরা এগুলো নিয়ে আরো আলোচনা করবো। হ্যাঁ, আমরা আসলে মডেলের দেখে এই যে এগুলা এই কথা, এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারে, বুর পারে।
আর রাদারফোর্ড তো কোনো বর্ণালীরই স্পেকট্রাম, যেটা ইলেকট্রন জাম দিয়ে উপরে যায়, ইলেকট্রনটা আবার নিচে আসে বলে এক ধরনের বর্ণালী সৃষ্টি হয় আর কি। কিছুই বলে নাই স্যার। হ্যাঁ হ্যাঁ বর্ণালী এগুলা। ওকে, রাদারফোর্ডের মডেলটা আরো ম্যাক্সওয়েলের তত্ত্বের মধ্যে এই মডেলের বিলুপ্তি ঘটার কথা, তাই না? কেন বিলুপ্তি জি, ঘটার স্যার। কথা? কারণ ওই যে ইলেকট্রনটা ঘুরতে ঘুরতে কারণ স্যার এটাই নিউক্লিয়াসে গিয়ে স্যার হ্যাঁ পড়ে যায়। শেষ হয়ে যায় স্যার। দেখলে একটু আগে আমি एग्जांपल বলতেছি, পৃথিবীর কোনো এক্সিস্টেন্স থাকে না। ওকে, এই দেখছো আর বুরের পরমাণু বল দেখছো শক্তি স্তরের বিষয়টা n1 n2 n3 শক্তি শোষণ বা বিকিরণের ফলে ইলেকট্রন শক্তি স্তরের পরিবর্তন হয়, দেখছো? এই আশা করি তোমরা বুঝতে পারছো নাকি? এখন আমরা একটু মূল্যায়ন করব। জি স্যার। বলো স্যার একটু আগের স্লাইডটা দেন তো, একটু 3 নাম্বারটা দেখিনি, শক্তি শোষণ। কোনটা? এটা 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 না? হ্যাঁ না শক্তি, স্যার, জি স্যার এটা। হ্যাঁ হ্যাঁ শক্তি শোষণ বা বিকিরণের ফলে ইলেকট্রনের শক্তি স্তর পরিবর্তন করে যেটা। ওকে, এরপরে আমি স্লাইডের বাইরে গিয়ে কিছু কথাবার্তা বলবো, বুঝছো? কারণ অনেকেই আমার গত জি ক্লাসটা স্যার। পাও নাই, তো আমি ওই যে স্লাইডের যে জিনিসগুলো আরো ব্যাখ্যা আমি তোমাদেরকে দিচ্ছি। হ্যাঁ ওকে, ওকে তাহলে আমরা তুলনা যাচ্ছিলাম, আমরা এই যে ওখানে এখন এই স্লাইডে দেখো মূল্যায়নটা উপরোক্ত মডেল দুটির মধ্যে কি কি বৈশিষ্ট্য আমাকে একটু বলো দেখি তোমরা, কেউ বলো আমাকে যে এই ব্যাপারে, বলো আমাকে দেখি। হ্যাঁ মূল্যায়নটা একটু করে দেখি, বলো তো এখানে কোনটা কি ধরনের মডেল? প্রথমটা রাদারফোর্ডের, দ্বিতীয়টা বোরের। এই যে এত উল্টাপাল্টা বলে বলছো সব। সরি, প্রথমটা বোরের, দ্বিতীয়টা রাদারফোর্ডের। কারণ রাদারফোর্ড তো সৌরজগতের সাথে তুলনা করছিল। হ্যাঁ হ্যাঁ রাইট, গুড, যাও এই তো বুঝতে পারছো। অ্যাসাইনমেন্ট দিয়ে একটা তোমাদেরকে, এই যে এটা এই দুটো মডেলের কিছু প্রশ্ন আছে, দেখো মডেলটার প্রশ্নটা দেখো, দেখছো? ক এর মধ্যে কোনটা অধিক গ্রহণযোগ্য বলে তুমি মনে করো? এটা এখন আমার বলা খ নাম্বার, খ। আমার কথা শুনো, এটা খাতায় লিখবা, তোমরা খাতায় লিখে তারপরে আমাকে হোয়াটসঅ্যাপে হ্যাঁ তোমরা অবশ্যই পাঠাইবা আমাকে। এটা আমি এখন আনসার দেওয়ার দরকার নাই। এখন এই যে আমি যদিও ধন্যবাদ দিলাম, স্যার একটু দেন, একটু দাঁড়াও হ্যাঁ ওইটা এটা হ্যাঁ এটা বাড়ির কাজ। আচ্ছা এখন আমি এই মডেল নিয়ে আমি একটু আমার মানে আমি একটু অন্যান্য কিছু কথাবার্তা আছে, এগুলো একটু বলবো তোমাদের, বলবো থাকো। ওকে, তোলা হয়েছে এটা? জি স্যার। স্যার অ্যাসাইনমেন্ট কি লাগ করতাম স্যার? হ্যাঁ অ্যাসাইনমেন্ট খাতার মধ্যে লেখা আছে, খাতায় করে পরে পাঠাইবা, ঠিক আছে? ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো। আচ্ছা এখন আমি একটু যাই, বুঝছো? আমি একটু এখন তোমাদেরকে অন্যরকম একটা আমি কিছু প্রশ্ন করবো, তোমরা আনসার দিবে। আমরা প্রশ্ন আনসারে যাচ্ছি এখন, বুঝছো? কোশ্চেন এবং আমি কোশ্চেন করবো আর তোমরা আনসার দিবা। ওকে ওকে স্যার। আমি এখন একটু হোয়াইট বোর্ডে যাচ্ছি, গুড। এখন আমি দেখো সবাই একটু খেয়াল করো, আমি এর আগের ক্লাসটাতে একটু চলে যাই। হ্যাঁ আমি তোমাদেরকে কিছু জিনিস পড়াইছিলাম যে অরবিট, তাই না? জি স্যার। ইয়েস স্যার। হ্যাঁ গত লাস্ট ক্লাসে কিন্তু আমি অরবিট আরটা কি অরবিটাল এই সম্পর্কে কিছু কথাবার্তা বলেছিলাম। লাস্ট ক্লাসে আমি এই জিনিসগুলো একটু কথা বলেছিলাম। আমি এই জিনিসগুলো সম্পর্কে একটু ক্লিয়ার হব। তারপর তোমাদের মনে হয় যে রাদারফোর্ডের যে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, এই পরীক্ষার ব্যাপারে কিছু কথাবার্তা আছে, তাই না? এগুলো তোমরা ক্লিয়ার করবো। গত ক্লাসে বলছিলাম আমরা যে অরবিট হচ্ছে যে নিউক্লিয়াসকে কেন্দ্র করেছে। তাহলে এই অরবিটের কথা কে বলছে আসলে? রাদারফোর্ড বলছে না বোর বলছে? বোর বলছে। আর অরবিটাল সম্পর্কে যেটা অরবিট এবং অরবিটাল মানে অরবিট মানে ইলেকট্রনটা যেখানে থাকে সেটার নাম কি? অরবিটাল, তাই না? ইলেকট্রন যেখানে থাকে সেটা হচ্ছে ইলেকট্রন থাকার ঘর। নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো যে পথে ঘুরে এটার নাম কি? অরবিট, তাই না? তাহলে অরবিটাল এটা আসলে বুরের পরমাণু মডেল যদি সরাসরি অরবিটের কথা বলছে, কিন্তু অরবিটাল মানে এসপি অরবিটাল আছে, পি অরবিটাল, ডি অরবিটাল, ওই ব্যাপারে কিন্তু কোনো মানে সুনির্দিষ্ট সে কোনো কথা বলে নাই, বুঝতে পারছো? আচ্ছা তাহলে এই দুটো সংখ্যা তোমরা জানো। এখন আমি তোমাদেরকে আরেকটা প্রশ্ন করি, এটা আমি গত ক্লাসে কিন্তু বলছিলাম যে এটা কি তোমাদের মনে আছে যে একটা ইলেকট্রন কই থাকে? অরবিটালে। ইলেকট্রন থাকে কোথায়? অরবিটালে। এই জিনিসটা আবার আজকে যেহেতু ওই দিন তো ইনফর্মাল একটা ক্লাস হচ্ছে, তাই না? ইলেকট্রন থাকে কোথায়? অরবিটালে।
অরবিটালে, অরবিটাল থেকে কোথায়? অরবিটে। অরবিটে। অরবিটে বলছিলাম গত ক্লাসে। আর অরবিট থেকে কোথায়? পরমাণুতে। নিউক্লিয়াসে, পরমাণুতে। পরমাণুতে। পরমাণু থেকে কোথায়? অণুতে। 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 অণু কই থাকে? পদার্থে। পদার্থে স্যার। পদার্থ কই থাকে? পৃথিবীতে। পৃথিবী। হ্যাঁ, পৃথিবী কই থাকে? সৌরজগতে। স্যার। সৌরজগতে। সৌরজগৎ কই থাকে? মহাশূন্যে। মহাকাশ। মহাশূন্য কই থাকে? মহাশূন্যে। মহাশূন্য কই থাকে? মহাশূন্য কই থাকে স্যার? মহাশূন্যে। মহাশূন্য তো জানি না। এটা কোনো সীমা নাই, এটা আনলিমিটেড অসীম, বুঝছো? স্যার। তার মানে মহাশূন্যকে কে চালায়, কে মানে করো? গড। গড। আমরা যারা মুসলমান তারা আমরা আল্লাহকে আমরা তো বিশ্বাস আল্লাহ বলবো। গড মানে আল্লাহ মানে আসলে। তার মানে আমি দেখাইছি কি জানো, যে পৃথিবীতে সবচেয়ে স্মলেস্ট জিনিস হচ্ছে ইলেকট্রন, আর সবচেয়ে বিগেস্ট পাওয়ার কি? ইলেকট্রন। মহাশূন্য গড। স্যার। বুঝছো? বিগেস্ট পাওয়ার হচ্ছে গড। ওকে, এটা দেখাইলাম আর কি, একটা একবার গড। স্মলেস্ট একবারে বিগেস্ট, মানে এই মহাবিশ্বে আর কি। সবাই কি আমার কথা বুঝছো? তাহলে নিশ্চয়ই তোমরা ইলেকট্রন, জি স্যার, বুঝছি। অরবিটাল সম্পর্কে একটা ভালো ধারণা হয়েছে আশা করি। এখন আমি তোমরা যে জিনিসটা পরিষ্কারভাবে আমি স্লাইডে প্রকাশ করতে পারি নাই ওইটা একটু করবো। রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, এই পরীক্ষাটা আমি এখন করে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো ওখানে একটু অস্পষ্টতা, ওখানে ওইভাবে আমরা এক্সপ্রেস করতে পারি নাই। এখন একটু দেখো, দেখো এই পরীক্ষাটা অ্যাকচুয়ালি কিভাবে করে একটু দেখো। এখানে আমরা কি রাখবো দেখো, এটা মানে ভালো করে খেয়াল। এই রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, আমরা কি পড়াচ্ছি? আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। হ্যাঁ, আলফা কণা। আমি চাই ক্লাসে তোমরা কিছু শিখে যাও, বুঝছো? যারা ক্লাসে থাকবে, এবং পরে তো ভিডিওটা আমি আবার আপলোড দিব পেজে, আমার প্রোফাইলে পাইবা, পেজে পাইবা। হ্যাঁ, ওই ফেসবুক পেজে স্যার। হ্যাঁ, এমডি হুমায়ুন কবির। ও জি স্যার। ওখানে গেলে অনেক ভিডিও পাইবা, দেখবা এখানে প্রায় শত ভিডিও আছে আমার। ওখানে কিছু পেজ আছে, দেখবা আমার নিজস্ব কিছু পেজ আছে, ওটাতে পাইবা। আলফা কণা, হ্যাঁ, বিচ্ছুরণ পরীক্ষা, এটার নামটা কি? আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। বিচ্ছুরণ মানে কি বলো তো দেখি একটু? মানে ছড়িয়ে দেওয়া, তাই না? বিচ্ছুরণ আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। আমি পরীক্ষা বন্ধু লিখলাম, পুরোটা লিখলাম না, জায়গার একটু ভার্চুয়াল জায়গা তো সমস্যা, একটু বোর্ড হইলে আর বেশি। ওকে, শোনো, তাহলে এখানে ভালো করে খেয়াল করে, এই একবারে লাস্টের দিকে আমি একটু কাজ করি, আমার ভিডিওটা একটু কোন জন্য অফ করে দিই, বুঝছো? তাহলে তোমাদের জন্য আরো জিনিসটা বুঝতে, তোমরা ভিডিওটা অফ করে নাও, তাহলে একটা স্ক্রিনটা বড় ভাবে দেখবা আর কি, বুঝছো? রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, এই পরীক্ষাটা শোনো, এটা কিন্তু পরমাণু মডেল, রাদারফোর্ড পরমাণু মডেল দেওয়ার আগে, সে তার মডেলটা দেওয়ার আগে এই পরীক্ষাটা কিন্তু আগে কিন্তু নিউক্লিয়াস আবিষ্কার করছে। ভালো করে মনে রাখো, আগে আবিষ্কার করছে কি? নিউক্লিয়াস। তাই না? বুঝতে পারছো? রাদারফোর্ডই করছে এটা। জি স্যার। আমার সালটা এক্সাক্ট মনে নাই, সম্ভবত 1913 সালের 13 বা 12 বইটা তোমরা থাকলে দেখো, 12 সালে মনে হয় মডেলটা দিয়েছে, এর আগে মনে হয় ওটা আবিষ্কার করছে। এক বছর আগে এরকম 1 বছর বা 6 মাস, আমার এক্স্যাক্টলি মনে নাই, তোমরা বই দেখে নিবা, এমসিকিউর জন্য এটা কাজে লাগতে পারে। ওকে, শুনো, উনি কি করছে জানো? একবার লাস্টের দিকে রাখছে, একটা লাস্টের দিকে এরকম একটা পর্দা রাখছে। সবাই ভালো করে খেয়াল করে আছে, আমি একটু আরো সুন্দর করে তোমাদেরকে দেখাই, একটু তোমরা অপেক্ষা করে দেখবা, আরো চমৎকার জিনিস আমি দেখাইতে পারবো। আমার এগুলা মানে আমি তোমাদেরকে দেখাই, একটা ড্রয়িং করে দেখাচ্ছি, এক্স্যাক্টলি মানে যেভাবে থাকে চেষ্টা করি। এই দেখো, হ্যাঁ, এটা আছে না, এটা জিঙ্ক সালফেটের পর্দা। ওকে, আমি এটা আরেকটা ড্র করতে হবে আমাকে, আরেকটা। এই দেখো, এটা হচ্ছে কি জানো? এটা জিঙ্ক সালফেটের পর্দা, এটা। ওকে, এটা হচ্ছে জিঙ্ক সালফেটের পর্দা, আমি অ্যানোটেট করে তোমাদেরকে দেখাচ্ছি এখন। এটা হচ্ছে জিঙ্ক সালফেটের পর্দা, জিঙ্ক সালফাইড, বুঝছো? একটা স্ক্রিন পর্দা তো বুঝো নাকি? জিঙ্ক সালফেটের একটা স্ক্রিন আর কি, এটা জিঙ্ক সালফেটের একটা স্ক্রিন। এটা কালো কিনা এটা আমি এই মুহূর্তে বলতে পারবো না, বাট আমি তোমাদেরকে বুঝাইছি, এটা জিঙ্ক সালফেটের একটা পর্দা, স্ক্রিন, একটা জিঙ্ক সালফেটের স্ক্রিন। ওকে, ঠিক আছে। আর এইখানে আমি রাখবো আলফা কণাগুলো, বুঝছো? আর মাঝখানে স্বর্ণের পাত কি রাখবো আমরা?
স্বর্ণের পাত, স্বর্ণের পাত। স্বর্ণের পাত মানে কি? স্বর্ণের পাত হচ্ছে কি স্বর্ণের পরমাণু আছে, রাইট? স্বর্ণের পরমাণু আছে না? তাহলে আমরা মোটামুটি একটা অ্যাজাম্পশনে ধরে নিই যে স্বর্ণের পাত, তুমি স্বর্ণের পাত রাখছো এখানে, এটা একটা পরমাণু আছে। পরমাণু থাকলে এরকম একটা কিছু জিনিস থাকে না, এটা এক্স্যাক্টলি যে বৃত্তাকার এরকম কিছু না, মানে আমি জাস্ট আমি বলতেছি আর কি। স্বর্ণের পাতটা হচ্ছে তোমার মানে একটা স্বর্ণের পাতের মধ্যে পরমাণুটা দেখাইতেছে। গুড গুড, এই তো পরমাণুটা আছে, এটা বোঝাচ্ছি। আর এই দিক থেকে আমি কি করব জানো? আলফা কণাগুলা পাস করব। এই দিক থেকে আমি কি করব? আলফা কণাগুলা পাস করব। এই দিক থেকে আমি আলফা কণাগুলা পাস করব। আলফা কণা, এই যে এইগুলো সব আলফা কণা, আলফা কণা, এটা অসংখ্য আলফা কণা আমরা পাস করতেছি, বুঝছো? কিছু কিছু কণা এইভাবে গিয়ে এইভাবে ব্যাক করে, আর ম্যাক্সিমাম আলফা কণা বেদ করে এই পর্দার মধ্যে গিয়ে পড়ে, স্ক্রিনের মধ্যে পড়ে, বুঝছো? আলফা কণাগুলা দেখছো? এই যে ম্যাক্সিমাম আলফা কণা, এই যে অসংখ্য আলফা কণা। আলফা কণা কি একটু আগে বলছি, কিন্তু আমি কিন্তু প্রশ্ন করবো আলফা কণা কি। আবার মনে থাকে যেন, ধনাত্মক চার্জযুক্ত হিলিয়াম নিউক্লিয়াস, ধনাত্মক চার্জযুক্ত হিলিয়াম আলফা কণা বলে, ধনাত্মক চার্জযুক্ত হিলিয়াম নিউক্লিয়াস। ওকে, দেখো এই যে একটা আলফা কণা বা কয়েকটা আলফা কণা ফিরে আসছে, আর এদিকে একবার সরাসরি বেদ করে চলে যাবে। কয়েকটা আবার একটু হালকা একটু বাঁকা হইতে পারে, বুঝছো? একটু একটু অল্প একটু বাঁকা হবে, যেগুলো নিউক্লিয়াসের কাছাকাছি যায় না, একটু হালকা একটু এখানে গিয়ে একটু বাঁকা বাঁকা হয়ে এভাবে যাবে আর কি। তার মানে দেখো, তাহলে এই যে অসংখ্য যে আলফা কণাগুলো যাচ্ছে, এই যে আলফা কণাগুলো যাচ্ছে, যাওয়ার পরে এই অংশটা আছে না, এই জায়গাটা হবে কি জানো? ডার্ক। এটা কি হবে? ডার্ক মানে কি? অন্ধকার। ডার্ক হবে, এটা হবে কি? ডার্কেরও, কারণ এদিকে আলফা কণা যাইতে পারে নাই, অন্ধকারে, মানে অল্প একটু জায়গা আর কি। আর এই জায়গাগুলো কি? এগুলো আলোকিত, এখানে লাইটেড, মানে আলোকিত। এখানে এই জায়গাটা কি? আলোকিত। হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে আলোকিত, ঠিক আছে? এই যে এই অংশটাও মানে ডার্ক, কিন্তু শুধু এই অংশটা, বুঝছো? এই অংশটা হচ্ছে ডার্ক, আর বাকি কি ম্যাক্সিমাম জায়গায় জিঙ্ক সালফেটের ম্যাক্সিমাম পর্দাটা অধিকাংশ জায়গায় লাইটেড, বুঝতে পারছো? সরি। আর একটা জায়গা, এই জায়গাটা শুধু অন্ধকার। তার মানে দেখো, এই অন্ধকার থেকে বুঝাচ্ছি কি এইদিকে আলফা কণাগুলো যেতে পারে নাই, তার মানে এই আলফা কণার চার্জ কিন্তু ধনাত্মক না? তাহলে তার মানে কি নিউক্লিয়াসের চার্জ ধনাত্মক, যেহেতু ফিরে আসছে কয়েকটা কণা, তার মানে কি এই যে ধনাত্মক চার্জকে কি করে? বিকর্ষণ করে। এই জন্য কিন্তু ফিরে আসছে। তার মানে এই জন্য তখন রাদারফোর্ড বুঝছে যে হ্যাঁ, পরমাণুর মাঝখানে তো তাহলে কি নিশ্চয়ই একটা ধনাত্মক চার্জ কিছু একটা আছে, বুঝছো? এইটাই হচ্ছে আমাদের নিউক্লিয়াস। এবং আরেকটা জিনিস সে বলছে, আরেকটা কথা দেখো, যে নিউক্লিয়াসের সাপেক্ষে পরমাণু অনেক বড়, অথবা পরমাণুর সাপেক্ষে নিউক্লিয়াসটা অনেক ক্ষুদ্র। এটা কেন? অধিকাংশ কণা কিন্তু বেদ করে চলে গেছে। তার মানে কি এটা অনেক বড় জায়গা। নিউক্লিয়াসের বাইরের যে জায়গাটা, এটা কি বড়, কিন্তু নিউক্লিয়াসের জায়গাটা খুবই মাত্র 1% কণা ফিরে আসছে। তার মানে নিউক্লিয়াসটা ছোট, নিউক্লিয়াসের বাইরে যে জায়গাটা এটা অনেক বড় আর কি। বুঝে গেছে? জি স্যার। ওকে, তুমি বলো আয়শা নাকি না ফারজানা, তুমি বলো আমাকে, আমি কি বলছি, এটা কি বুঝছি? এই যে একটা কণা যে ফিরে আসছে, এটা কি বুঝছি আমরা? কারণ নিউক্লিয়াস খুব ছোট, আর এই কণাটা নিউক্লিয়াসের এখানে গেছে দেখে এটা ফিরে আসছে, কারণ নিউক্লিয়াস পজিটিভ আর আলফা কণাটাও পজিটিভ, যার কারণে কণাটা ফিরে আসছে। এই যে 99% কণা বেদ করে চলে গেছে, এটা দ্বারা কি বুঝছি আমরা? বেশিরভাগ জায়গায় ফাঁকা আছে, হ্যাঁ। এবং নিউক্লিয়াসের সাপেক্ষে পরমাণুটা নিউক্লিয়াসটা খুবই ছোট থাকে স্যার, যার কারণে অন্যদিকে স্যার চলে যায়। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো নাকি? জি স্যার। আচ্ছা, তাহলে এখন আমি আরেকটা জিনিস তোমাদের, আমার আর মাত্র 5 মিনিট আছে, বুঝছো? আমি 1 ঘন্টা ক্লাস, মানে 45 মিনিট ক্লাস নেই সাধারণত, আজকে একটু বেশিক্ষণ নিছি, মানে তোমরা একটু জয়েন করতে লেট করছো। এখন 3টা জিনিস সম্পর্কে আমি ধারণা দেবো তোমাদেরকে। আলফা কণা কি, এটা পড়াইছি একটু আগে, তাই না? আলফা কণা, জি স্যার। ওকে। বিটা কণা নাম শুনছো তোমরা? নাম শুনছি স্যার। হ্যাঁ, এসএসসি তে শুনছো না? গামা কণা। হ্যাঁ, ওকে। আলফা কণা হচ্ছে কি, সংজ্ঞাটা বলতেছি, ভালো করে খেয়াল করো। ধনাত্মক চার্জযুক্ত হিলিয়াম নিউক্লিয়াস, এটা অলরেডি বলছি, এটা আমি আর বলবো না। মানে এটা কিসের মাধ্যমে প্রকাশ করা যায়? তার প্রকাশটা হচ্ছে তোমার, এক্সপ্রেশনটা হচ্ছে তোমার এরকম, ঠিক আছে? এই যে এটা। আচ্ছা, আমাকে একজনে বলো তোমরা যে আলফা কণায় প্রোটন কয়টা? আলফা কণা প্রোটন কয়টা? 2টা। আচ্ছা, গুড। ইলেকট্রন কয়টা? 2টা। না, ভুল বলে, ইলেকট্রন নাই, ইলেকট্রন 0।
এই যে 2+ না ও সরি 2+ তো ও ভর তো দুইটা ইলেকট্রন ত্যাগ করে আছে। হ্যাঁ ভর হচ্ছে কত 4, ভর হচ্ছে কত 4 ভোর বলো ভর, হ্যাঁ 4। 4 আর বিটা কণাটা কি তো আলফা কণা কিন্তু বলছি সংজ্ঞাটা কি, ধনাত্মক চার্জ যুক্ত হিলিয়াম নিউক্লিয়াসকে আলফা কণা বলে। আবার বলতেছি ধনাত্মক চার্জ যুক্ত হিলিয়াম নিউক্লিয়াস। বিটা কণা হচ্ছে কি জানো, ইলেকট্রনের প্রবাহকে, দা ফ্লো অফ ইলেকট্রন, লিখে রাখতে পারো ইলেকট্রনের ফ্লো কে, মানে ইলেকট্রন আর কি, মোট কথা ইলেকট্রনের প্রবাহকে বিটা কণা বলে, ঠিক আছে। আর গামা রশ্মির ব্যাপারে অনেক কথাবার্তা একটু শুনো ভালো করে খেয়াল করো, এটা একটু তোমাদের কিন্তু বুঝতে হবে, ঠিক আছে। একটু দেখো, মনে করো পরমাণুর মাঝখানে আছে নিউক্লিয়াস, এটা আমরা জানি। আচ্ছা এই নিউক্লিয়াসকে আমরা একটু সুন্দর করে আঁকি নাকি, এইভাবে না আঁকি আমরা, আচ্ছা দরকার নেই, এত সুন্দর দরকার নেই, আঁকিয়া লাগে তো আঁকি ফেলতেছি। ভালো, আমি গামা কণাটা বোঝানোর চেষ্টা করতেছি তো তোমরা তোমাদের ধারণা হবে, গামা রেডিয়েশন তো অনেক কাজে লাগে। ওকে দেখো পরমাণুর মাঝখানে কি থাকে, প্রোটন থাকে না, পরমাণুর মাঝখানে কি থাকে, প্রোটন নিউট্রন। পরমাণুর মাঝখানে থাকে প্রোটন আর আর নিউট্রন। নিউটন। বুঝতে পারছো, পরমাণুর মাঝখানে থাকে প্রোটন নিউট্রন, তাই তো। এই যে পরমাণুর মাঝখানে একটা কথা শোনো সবাই, মাঝখানে এই প্রোটন নিউট্রন ছাড়াও আরো কণা আছে, তোমরা যেটা বড় ক্লাসে পড়া, আরো কিছু জিনিস থাকে এর মধ্যে, অস্থায়ী কণাগুলো থাকে। এই যে মানে নিউক্লিয়াসের মধ্যে যারা থাকে ওদেরকে নিউক্লিয়ন বলে, ওদেরকে কি বলে, নিউক্লিয়ন। হ্যাঁ নিউক্লিয়াসের মধ্যে যে জিনিসগুলো থাকে ওদেরকে বলে নিউক্লিয়ন বলে, নিউক্লিয়ন বলে, নিউক্লিয়ন। পরমাণু নিউক্লিয়াসের মধ্যে যা থাকে ওদেরকে বলে নিউক্লিয়ন। এই নিউক্লিয়নের মধ্যে এক ধরনের রিপালশন হয়, এক ধরনের কি হয়, বিকর্ষণ হয়। এই নিউক্লিয়াসের মধ্যে যে কণাগুলো থাকে ওদের মধ্যে এক ধরনের বিকর্ষণ হয়। এই বিকর্ষণের কারণে নিউক্লিয়াসে, এই যে নিউক্লিয়নের বিকর্ষণের কারণে এক ধরনের অজানা রশ্মি বের হয়, যাকে বলা হয় গামা রশ্মি। এটা আননোন একটা রেডিয়েশন, বুঝছো, অজানা রশ্মি। স্যার আরেকবার বলেন না। বলতেছি যে নিউক্লিয়াসের মধ্যে, হ্যাঁ নিউক্লিয়াসের মধ্যে যা যে কণাগুলো থাকে ওদেরকে বলে নিউক্লিয়ন। এই নিউক্লিয়নের বিকর্ষণের কারণে পরমাণুতে বিদ্যমান নিউক্লিয়াসের মধ্যে যে কণাগুলো থাকে বা যাদেরকে আমরা নিউক্লিয়ন বলি, ওই নিউক্লিয়নের বিকর্ষণের কারণে এক ধরনের অজানা রশ্মি বের হয়, এই অজানা রশ্মিকে বলা হয় গামা রশ্মি। ওকে বুঝতে পারছো, নিউক্লিয়াস থেকে এটা বের হয় আর কি। ওকে স্যার, ওই যে প্রোটন আর নিউট্রন বাদে যেগুলো আছে ওগুলো থেকে, না সবকিছু মিলেই আর কি, শুধু ও সবটা মিলে প্রোটন নিউট্রন আর নিউক্লিয়ন। এখানে পজিটিভ অনেকগুলো কণা থাকে, তো অনেক কণা থাকে, হ্যাঁ অনেক চার্জ নাই, অনেকে চার্জ হয়, ওদের মধ্যে রিপালশন হয়, বিকর্ষণ হয়। বিকর্ষণের কারণে এক ধরনের অজানা রশ্মি বের হয়। অজানা বলছে এই কারণে, কারণ এটার ব্যাপারে আরো গবেষণা চলতেছে আর কি, বুঝছো। আমরা গামা রশ্মির ব্যাপারে তো জানি যে পরমাণু থেকে বের হয় গামা রশ্মিটা, বুঝতে পারছো। এটা এই জন্য আমরা আননোন রেডিয়েশন বলছি। কি সবাইকে আমার কথা বুঝতে পারছো? জি স্যার বুঝছি। ক্লাসে কি কিছু শিখাইতে পারছি? ক্লাসে কিছু শিখছো? অনেক কিছু শিখছি স্যার। জি স্যার। আমি চাই যে তোমরা ক্লাসে সবাই যেন ক্লাসে জয়েন করবা। হ্যাঁ আমি তো এটা মানে এটা ফ্রি, শুধু আমার কলেজের স্টুডেন্ট না, আমি এটা ফ্রি করে দিয়েছি সবাই জন্য, সবাই যেন এই আইডিটা সবাই জানে। আপাতত এগুলা ক্লাসটা করুক, তারা করে কিছু শিখুক, বাসায় বসে তো সময় কাটাচ্ছে না, এমনি পৃথিবীর পরিস্থিতি ভালো না, বুঝছো না। ক্লাসটা করুক, মনোযোগ দাও, তোমরা আনন্দ পাইলে আমি পড়াই আসলে আনন্দ পাই, বুঝছো। আমি কিন্তু খুব মানে আনন্দের সহিত পড়াই, দেখো ক্লাসের ইয়া থেকে বুঝতে পারবো সবাই। ওকে তাহলে আজকে নতুন কে জানি এখন কয়েকজন আসো, তোমরা এখন তোমাদের জন্য কি করতে পারি বলো, এই এখন আসলে তো হবে না, ক্লাসের লাস্ট মুহূর্তে তোমরা আসলে কি হবে। ওকে তাহলে আজকের ক্লাসটা আমি শেষ, আমি এটা তোমরা যারা ক্লাস করতে পারো নাই ওই ভিডিওটা পাইবা আমার প্রোফাইলে পাবে, কিছুক্ষণ পরে ঘন্টাখানিক পরে প্রোফাইলে চলে যাবা এমডি হুমায়ুন কবির নামে, বুঝছো। আমার ফেসবুকের নেম কি এমডি হুমায়ুন কবির। প্রচুর ভিডিও আছে এখানে, এমডি হুমায়ুন কবির। আমার তো মোবাইল নাম্বার সবাই জানো তাই না? জি স্যার জানি। এমডি হুমায়ুন কবির ব্র্যাকেটে জুয়েল আছে আর কি, জুয়েল থাকতে পাইবা। তোমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই দিও সবাই, হ্যাঁ অ্যাকসেপ্ট করব না আমি। ওকে ওকে এখন ক্লাস স্টপ করে দিচ্ছি। হ্যাঁ আর কোনো প্রশ্ন আছে? কোনো না স্যার। হ্যালো বলো স্যার, প্রথম অধ্যায় কেন করাইলেন না? প্রথম অধ্যায়টাতে আসলে শোনো, এটা বেসিক্যালি প্র্যাকটিক্যাল, বুঝছো, প্র্যাকটিক্যাল। তবে আমরা মানে প্রথম অধ্যায়ের স্লাইড আমি এখনো বানাইছি না, বুঝছো।
প্রথমত ক্লাসে আচ্ছা মানে তার মানে আমি কি পড়বো না? অবশ্যই পড়বা, অবশ্যই অফকোর্স পড়বা, why not? মানে আপনি কি পড়াবেন না আমি নিজে থেকে পড়বো? এটা আমি বুঝতেছি না পড়াবো, আর কি। আমি পড়াবো। ও তাইলে থাক। ওকে ঠিক আছে হ্যাঁ, থ্যাংক ইউ ওকে ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, সবাই ভালো থাকো।